আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন বা যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যারা শুনবেন তাদের সকলকে আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমার কথা শোনার জন্য। আপনারা অনেকেই আমাকে মেসেজ করে ফোন করে গত 2 দিনে কম করে হলে আমি 1,000 ফোন কল এবং মেসেজ রিসিভ করেছি, যারা জিজ্ঞেস করছেন যে ভাই 13 তারিখের এটা কি সফল হবে কিনা, বা ভাই এটা কি আসলে ঘটবে কিনা, বা এটা কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই, কোনো দিক নির্দেশনা নাই, কিভাবে কি করব। তা আমি আপনাদের সকলকে বলবো যে আপনাদের মতো আমরাও দেখেছি, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পেজ এবং বাংলাদেশ আওয়ামী লীগের পোস্টার এসেছে 13 তারিখে লকডাউনের যে ঘোষণা আছে সেটার ব্যাপারে, সেটা সফল করার জন্য বলা হচ্ছে। বিভিন্ন টক শো গুলো, ইউটিউব টক শো যেগুলো, যেহেতু আমাদের কোনো এখন পেপার পত্রিকা বা টিভিতে আমাদের কোনো খবর প্রচার হচ্ছে না বা প্রচার করতে দিচ্ছে না, সেহেতু বিভিন্ন টিভি টক শো তো নাই। সুতরাং ইউটিউব টক শোতে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এসে বলে যাচ্ছেন যে কিভাবে কি করতে হবে বা লকডাউন কিভাবে হবে এবং 13 তারিখ লকডাউন হবে সে বিষয়ে বলছেন ওনারা। দেখেন, আমার আপনাদের এই কথা শোনার পরে, মেসেজগুলো পাওয়ার পরে গত 2 দিনে আমি বিভিন্ন জায়গায় অনেকগুলো, ঢাকা শহর অনেকগুলো ওয়ার্ড কমিশনার, তারপর নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, তারপর আপনার এদিকে চট্টগ্রাম, এদিকে অনেকের সাথে কথা বলেছি। অনেক জেলা পর্যায়ের নেতা, তারপর ওয়ার্ডের নেতা, এদের সাথে কথা বলেছি, সভাপতি সেক্রেটারি যারে যেখানে পেয়েছি সবাই বলতেছে তারা কিছুই পায়নি। তাহলে এখন আমি এই জন্য আমি চিন্তা করছিলাম যে আসলে আপনাদের কি বলবো, যে ওনারাও এখন বুঝতে পারতেছেন না। এখন ঘটনা হচ্ছে যে আপনার যদি সারা বাংলাদেশের শুধু আওয়ামী লীগের যে কমিটি গুলো আছে, এই কমিটিগুলো থেকে প্রতিটা কমিটি থেকে যদি 5 জনও যায় তাতেও মনে হয় 2 থেকে 5 লাখ লোক হয়ে যায় ঢাকায়। এটা বিধ্বংসী অবস্থা হইতে পারে। কিন্তু লকডাউনটাতে আমার মনে হয় না এখন পর্যন্ত বলেছে যে আপনারা সবাই ঢাকায় আসেন, ঢাকাতে করতে হবে না। এটা ঢাকা লকডাউন দিয়েছে সম্ভবত, লকডাউন টু ঢাকা। তাহলে ঢাকা লকডাউন হইতে হলে কথা হচ্ছে যে লকডাউন, বা এটার আরেকটা শব্দ হয়তো হইতে পারে অবরোধ। সেটা হচ্ছে যে আপনার রাজপথ, রেলপথ, নৌপথ, তিনটার অবরোধ হলে ঢাকা শহর কলাপসড হয়ে যায়। আর হচ্ছে যে এরপরে ঢাকার ভেতরে স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোম্পানি, এগুলো সব বন্ধ করতে হবে বা কাজ কাম করতে পারবে না, এই পরিস্থিতি সৃষ্টি করতে হবে। তাহলে এই পরিস্থিতি যদি আমরা সৃষ্টি করতে যাই তাহলে কি করা যাইতে পারে? এইদিকে দেখেন, আজকে 3 দিন ধরে বলছে যে মানে সেনাবাহিনী 50% উঠে যাবে, তার মানে আজকে সকাল থেকে উঠে যাওয়ার কথা। এইটার কোনো 100% গ্যারেন্টি বলতে পারছে না, কারণ যেহেতু আইএসপিআর এখনো কোনো বিজ্ঞপ্তি দেয়নি। গতকাল না জানি গত পরশু যে সেনাবাহিনী যে প্রেস ব্রিফিং দিয়েছে সেখানে এই বিষয়ে কোনো কথাই উচ্চারণ করেনি, কিন্তু প্রতিটা পত্রিকাতে আছে। পত্রিকাতে এই খবরটা আসার কারণে এটা 50-50 চান্স। পত্রিকাতে এমন আছে ডিজিএফআই, এনএসআই বা সরকার নিজেরা অতি উৎসাহী হয়ে এটা দিয়েছেন, মানে এটা করে যেহেতু আওয়ামী লীগের নামান যায় কিনা দেখেন, কিছু ধরা যায় কিনা, অথবা আপনার হইতে পারে যে এটা সত্যিই উঠছে। আর কোনটা, এটা 50-50। এই যখন অবস্থা তখন আপনারা কিভাবে কি করবেন? তা আমি বলি সেফটি ফার্স্ট। আপনারা এখনো সময় আছে, 12 তারিখ পর্যন্ত একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, দেখেন। এত বেশি উতলা হয়ে লাভ নেই, কারণ আপনারা লকডাউন দিতে যাইয়া এখন সারা বাংলাদেশ থেকে আপনারা ওই যে 2-4 10 জন 50 জন যাবেন, যাইয়া ওখানে বহুত কিছু করে ফেলুন, এরকম মনে হয় না কিছু হবে। ছোট ছোট ঝটিকা মিছিল যারা করতেছেন, এটা কিন্তু সরকারের উপর একটা বিশাল চাপ। যে মিছিল গুলো যে হচ্ছে, মানে আওয়ামী লীগ যে বেঁচে আছে, আওয়ামী লীগ যে আছে এটা জানান দিচ্ছে, কিন্তু এই ছোট 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 2-4 5 জন 10 জনের এই মিছিল গুলো, এগুলো কিন্তু বিশাল ইফেক্ট তৈরি করে। আর এইসব মিছিলের কারণেই এখন কিন্তু বহির্বিশ্ব জানে যে না, ওরা যেরকম বলছে আওয়ামী লীগ হাওয়ায় মিলে গেছে, আওয়ামী লীগ তো হাওয়ায় মিলে নাই বা এটা তো বিশাল জিনিস হয়ে গেছে। ওদের মিছিল প্রতিদিন হয়। কারণ আপনার ইউরোপ, আমেরিকাতে 10-15-20 জনের একটা প্রতিবাদও কিন্তু ওরা বিশাল ভাবে দেখে। ওরা মনে করে যে এটা জনগণের ইম্প্যাক্ট করতেছে। সুতরাং এই মিছিলগুলো হচ্ছে যে এখন জাতীয় বীর। আপনারা ভাই, আপনারা যা করতেছেন সিরিয়াসলি আপনার জাতীয় বীর। আপনাদের এই মিছিলটাও কিন্তু আওয়ামী লীগের জন্য এখন 99% আপনার অ্যান্টিবায়োটিক ওষুধের মতো কাজ করতেছে। ওয়ার্ল্ড মিডিয়াতে এটা অ্যান্টিবায়োটিক ওষুধ হিসেবে কাজ করতেছে না, আওয়ামী লীগ আছে। তাহলে এখন ধরেন এই লকডাউন বা অবরোধ আমরা কিভাবে সফল করতে পারি, দেখেন বেশ কিছু পন্থা আছে। আমি একটু আপনাকে আগের দিনের কথা যাই, তাহলে তো আপনি একটু বুঝতে পারবেন। আগের দিনে যেমন ধরেন এই 10-12 জন এক হইয়া রাতের বেলায়
ধরেন আপনার এই 13 তারিখ বা 12 তারিখ যে কোনো একটা ডেটে ধরেন এই অবরোধ ডাকছে আওয়ামী লীগ, তখন করতো কি যে রাতের বেলায় এমন কিছু অঞ্চলের দিকে যাইতো যেসব অঞ্চলের ধরেন মাইল 2 মাইলের ভিতরে কোনো বাসা বাড়ি নেই কিন্তু রেল লাইন আছে, রেল লাইন উপরে ফেলাই দিত 8-10 জনে। 2-3টা শাবল নিয়ে যেত বা খন্তি বা শাবল আপনার যেটা বলেন, ওই যে লম্বা লম্বা মাটি ইয়ে করা যেত, এইটা 2-একটা কোদাল আর 2-একটা রেঞ্চ নিয়ে যাইত। এই দিয়ে ছাটাচ্ছাট চতুর্দিক থেকে খুইলা আপনার একটা প্লেট ফালাই দিত, রেল লাইনের যে ইয়ে আছে এটা একটা প্লেট ফালাই দিত, কোনোভাবে আপনার 2-3 হাত দূরে নিয়ে ফালাই দিত। এই ফালাই দিছে, এর পরের দিন তো এই ট্রেন বন্ধ, এটা লাগাইতে এখন আবার ইঞ্জিনিয়ার আসরে অমুক আসো তোমার এগুলা করতে ভাই সারাদিন জায়গা, সুতরাং রেল লাইন বন্ধ। তো এটা খালি এক জায়গায় করতো, আর বিভিন্ন জায়গায় করতো, ধরো 1 মাইল দূরে দূরে করে ফালাই দিত। এবং এটা শুধু যে ধরেন ঢাকা চিটাং বা চিটাং রাজশাহী চিটাং বরিশাল এরকম না, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা মুখী সমস্ত কিছু বন্ধ করে দিত। ঢাকা থেকে বাইরে হইতে পারবে না, ঢাকাতে ঢুকতে পারবে না, সব ব্লক। ওকে, রাস্তাঘাট রাজপথে কি করতো, রাজপথে হঠাৎ করে 4-5 জন জটিকে মিছিল কইরা ইট পাটকেল মেরে 2-4টা গাড়ির গ্লাস ভাঙিয়ে দিছে, সাথে সাথে ফুল রোড ব্লক, 2টা টায়ার জ্বালাই দিছে। টায়ার জ্বালাইতে না পারলে ইট পাটকেল মেরা রাস্তা ভাঙিয়া দিছে। তো এর ভিতরে কি করতাম, ওই যে পলিথিন উপরে কিছু ইট পাটকেল লইয়া যেত পোলাপাই, লইয়া যায় 1-2 জনে তো আগে সাইকেল দিয়ে একজন হয়তো ইট নিয়ে গেছে, ওই যে কঙ্কর মার্কা ইট, তারে পুলিশে ধরলো, সে কিন্তু আমার বাড়িতে কাম চলতেছে ভাই এই জন্য আমি ইট লইয়া যাইতেছি, ভাঙ্গা ইট 2 কেজি ইট লাগবে কলের গোড়া পাকা করার জন্য। এটা টেকনিক। সে সাইকেল নিয়ে যাইতেছে, কিন্তু কোন জায়গায় যাবে সে জানে, অমুক জায়গায় যায়, তখনই ওই যে পোলাপাইন যখন দেখতো পোলাপাইন এসে মিছিল করতেছে, সে করছে সাইকেলটা থেকে আসতে ইট গুলা ফালাই দিয়ে সে সাইকেল নিয়ে গেছে গা। আর এই যে ইট পাইছে এই ইট দিয়ে মেয়েরা ভাঙা চুরা দিছে। নৌপথের সিস্টেমটা একটু জটিল, তবে আরেকটা কাজ করতো সেটা হচ্ছে রিক্সার গ্যারেজ, ট্যাক্সি গ্যারেজ, বাসের গ্যারেজ যা আছে আর ডিপো মিপো যা আছে, এদের আগের দিন রাতে যায় বইলে আসা হইতো যে ভাই আল্লাহর হস্তে কালকে আপনারা চালাইয়েন না। যারা না মানতো তাদের একটু হুমকি তুমকি দিত, যেহেতু এখন হুমকি তুমকি দেওয়া একটু সমস্যা, বুঝে আসতে পারেন। আজকে থেকে আপনারা এই মুহূর্তে থেকে আপনারা বিভিন্ন রিক্সায় অটো মোটোতে যখন চলেন তাদের সাথে কথা বলেন এমন ভাবে যে মানে আপনি নর্মাল পাবলিক কথা বলছেন। এরপরে যখন বুঝবেন যে না সেও এটার প্রতি ইন্টারেস্ট, তখন তারে বলেন যে ভাই আপনি আপনার বন্ধু বান্ধব বা যারা আছে তাদের বুঝার একটা দিনের জন্য অন্তত বন্ধ করে দেন, আপনারা বন্ধ করলে এটা ইম্প্যাক্ট করবে, রাস্তাঘাটে মানুষ চলতে পারবে না। এরপরে আপনার করা হচ্ছে যে এই যে ইন্টারনেট, এখন তো ইন্টারনেট ছাড়া চলে না, বিভিন্ন খাম্বায় হাজার হাজার মাইলকে মাইল তার আছে, তারের বোন্দা বাইন্দা রাখছে, যে কোনো 2-4টা জায়গায় যায় পুরো একটা একটা বোন্দা যদি আপনারা 2-3 জনে মিলে কাইটটা নিয়ে আসতে হাতের কাছে পারা যায়, এরকম কাইটা নিয়ে আসেন, তার মানে ইন্টারনেট বন্ধ। এটা করতে হয় কিন্তু রাতের বেলা। এই রাতের বেলা যদি এরকম ভাবে যদি ইন্টারনেটের লাইন গুলো কেন, তারপরের দিন একদম ফুল ব্লক, পুরা তার ঠিক করে সেট করে আনতে ওইটা, সুতরাং কার্যক্রম বন্ধ। এগুলো হচ্ছে সিস্টেম, এটা আন্দোলনের সফল করার জন্য এগুলো হচ্ছে নর্মাল সিস্টেম। এখন আর যদি বিধ্বংস হইতে পারেন কেউ, যে না ভাই আমরা মিছিল করে 2-4-10টা ওই গ্রামীণ ব্যাংকের গ্লাস ভাঙিয়ে দেবো, 2-4-10টা মার্কেটের উপর পাথর ভাঙা সুন্দর সুন্দর গ্লাস ভাঙিয়ে দেবো, এটা হচ্ছে অন্য জিনিস, এটা হচ্ছে আগুন জিনিস সেটা। আর এখন অনেকে হয়তো বলেন যে ভাই না এইভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে গেলে তো আমাদের কিছু হবে না, কি হবে না, যে ভাই মান সম্মান যাবে আওয়ামী লীগের, না ভাই ঘটনা হচ্ছে আওয়ামী লীগ যুদ্ধ অবস্থায় আছে। আর এখন যুদ্ধে আর ভালোবাসায়, যুদ্ধ আর ভালোবাসায় কোনো আইন মানে না। ওই যে ভালোবাসায় যেমন দেখেন না 15 বছরের মাইয়া নিয়ে 13 বছরের পোলা ভাইয়া যায়, আইন মানে না 18 বছর 21 বছর, তেমন যুদ্ধ কেউ দেখে না যে বোমা কোথায় পড়লো, মাদ্রাসায় পড়লো, মসজিদে পড়লো, না হাসপাতালে পড়লো, না এতিমখানায় পড়লো, এটা কেউ দেয় না, বোমা মাইরা সাফা করে দেয়। সুতরাং আমরা যেহেতু যুদ্ধ অবস্থায় আছি আমাদের জন্য এখন সব জায়েজ। আপনারা ভয় পান কেন? এই যে পুলিশ পুলিশ আমরা এত কান্না করে লাভ কি? একটা কথাই আছে গ্রাম্য প্রবাদ, যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির ঘুম নেই। 3,500 পুলিশ হত্যাকাণ্ড হয়েছে, আজকে 15 মাস ধরে আমরা চিল্লাইতেছি, কিন্তু পুলিশ কিন্তু এই ধরে আমাদেরই, পীড়ায় আমাদেরই। সেই পুলিশের মধ্যেই তাদের ভাই হত্যা, তাদের বোন হত্যা, তাদের পরিবারের লোক হত্যা নিয়ে তাদের কোনো টেনশন নেই, তা আমরা এত টেনশন করে লাভ কি? তার মানে হচ্ছে যে এরা ওই সময় যে এরকম মাইর খেয়েছে এখনো আসলে এরা মাইর খাওয়ার যোগ্যই, কারণ হচ্ছে এখনো মাইর খাওয়ার যোগ্য। তা না হইলে এদের তো অন্তত একটা ইয়ে ছিল যে একটু ছাড় দিয়া দিই, তারপরে ছাড় যে একদম দিচ্ছে না তা না, কিছু কিছু জায়গায় ছাড় দিচ্ছে। যেমন একটা থানার থেকে আপনার 50টা গাড়ি বাইর হয়, একটা থানায় 50,000 পুলিশ নেই, একটা থানা এরিয়া অনেক বড়,
যদি আপনার 50 জন পুলিশ থাকে, 50 জন পুলিশ আপনাদের 10টা মিছিল, ওই থানার 10টা মিছিল ঠেকাইতে পারবেন। আর মিছিল কখন কোথায় হবে তো কেউ জানে না আপনারা ছাড়া। আপনারা আপনাদের গ্রুপ ওয়াইজ করে এইভাবে মিছিলটা করতে হয়, কিন্তু একটু সাবধানে করতে হয়। আপনার একটু খবর নিতে পারেন কোথায় পুলিশের গাড়ি, আর পুলিশের গাড়ি দেখলেই দৌড় না দিয়া প্রয়োজনে 2-4-5টা পাথর মেরে পুলিশের গাড়ির গ্লাস বরাবর চেষ্টা করেন। যদি একটা দুইটা গাড়িও যদি গ্লাস ভাঙতারে, এটাও কিন্তু নিউজ হয়ে যাবে। তার মানে আপনারা যাই ভাঙবেন, যাই করবেন, সবই নিউজ হবে, সবই বেনিফিট হবে। যে আওয়ামী লীগ আছে দেখাই দিবে। এখন বলতেছে যে না, দেখেন আপনার এই যে রিজভী সাহেব 17 বছর উনি পুলিশ ধরবে, এই জন্য আওয়ামী লীগ বলতেছে ওই যে বিএনপির অফিসের ভিতরে বসে ছিলেন না, একা একা হরতাল করছেন না, রাস্তার উপর থেকে তুলে এইসব ভিডিও আপনারা এখনো ছাড়েন না। দৌড় সালাউদ্দিনের কথা মনে আছে, দৌড় দিছিল যে, এগুলো মনে নেই? তাহলে এগুলো যদি মনে থাকে তাহলে বুঝেন ওরা বিরোধী দল কি করছিল ওই সময়কার, এখন আমরা কি করতে হবে। অনেক ভিডিও দেখবেন জামাতের অনেক নেতা বলছে যে ওরা মোবাইল নিয়ে যাইতো না, ক্লিন মোবাইল নিয়ে যাইতো, বা কোনো মোবাইলই থাকতো না, বাটন ফোন ছাড়া কোনো ফোনই থাকতো না ওদের কাছে। ওই ভিডিও করার জন্য সিমলেস একটা ফোন দিয়ে ভিডিও করে পরে আইসা ছাড়তো। এটা কিন্তু টেকনিক তাদের। তাদের এইসব ভিডিওগুলো অনেক ঘুরতেছে, আপনি দেখতে পারবেন। এগুলো দেখলেও বুঝবেন যে একটা আন্দোলন কিভাবে দাঁড়া করানো যায়, একটা লকডাউন ডাকলে কিভাবে করা যায়। তারা লকডাউন যেহেতু আওয়ামী লীগ ডেকে বসছে এবং ডেকে ফেলছে, এখনো হয়তো অনেক জায়গায় যোগাযোগ নাই, সেটা হয়তো আগামী 10-11 তারিখ ভিতরে সবার সাথে সবার যোগাযোগ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনার এখন কি লক্ষ লক্ষ লোক ঢাকায় ঢুকবে, নাকি যে যেখানে আছে সেখান থেকে ঢাকা লকডাউন করে দিবে, যে ঢাকাকে চতুর্দিক থেকে ঘেরাও করে লক করে দিবে, যে ঢুকবেও না, কিছু বাইর হবে না। তাহলে ওই যে বললাম আপনাদের, রেলপথ, নৌপথ, রাজপথ, মানে যোগাযোগ ব্যবস্থা, টোটাল যোগাযোগ ব্যবস্থা, ঢাকা শহরের ভিতরে ইন্টারনেট ব্যবস্থা, এগুলো যদি করা যায় লকডাউন সফল। আপনার একটু টেকনিক হইলে ওই বড় মিছিল করে বা ইয়ে করার চেয়ে এইটা করে দিলে হয়ে যায়। আর মিছিল তো করবেন যার যেখানে সামর্থ্য আছে, 10 জন আছে, 5 জন আছে, একজন হলে একজনই মিছিল করেন, নো টেনশন। একজন হলে একজন, অসুবিধা কোনো সমস্যা নেই। সুতরাং এগুলা হইতে হবে। তা আমার কাছে আপাতত যা ছিল তার মধ্যে হচ্ছে যে, আমিও এখনো যে কিভাবে কি হবে এটা এখনো আমি জানি না, বা হয়তো এখনো জানানো হয়নি, এটা সেন্ট্রাল লিডারদের বিষয়, যে যেহেতু ভাইস্ট হয়ে যায় এই জন্য। আর আপনারা অনেকে বলেন যে ভাই আপনারা ওখান থেকে বসে বসে লম্বা লম্বা কথা বলেন, আপনারা রাস্তায় নামেন না কেন, দেশে আসেন কথা বলেন। বাইরে আমাদের তো বয়স হয়ে গেছে, আপনাদের বয়সে আমরাও করছিলাম, এখন বয়স হয়েছে হয়তো বাইরে আছি, কিন্তু আপনারা হচ্ছেন যে জাতীয় বীর, আমরা না। আমরা হয়তো আপনারা করেন বা আপনারা কি করতেছেন না করতেছেন এগুলো নিয়ে হয়তো আলোচনা করি, যাতে যেহেতু রেডিও, পেপার, পত্রিকা কোথাও আমাদের নিউজ দেয় না, তাই আমরা চাই যে আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এইসব কাহিনীগুলো বলার কারণে হয়তো 20টা লোক শুনে, আর এই 20টা লোকের মাথায় হিট করে যে এটা এরকম একটা কিছু হচ্ছে, সে যে আরো 20 জনের সাথে আলোচনা করে। আমরা সহযোগিতা করছি আপনাদেরকে, বাইরে থেকে হয়তো এইসব ইনফরমেশন বা কিভাবে কি হয় এগুলো বলতেছি। আমরা আপনাদের সহযোগী শক্তি। আপনার গত জুলাই আগস্টে এই ইউটিউব ইনফ্লুয়েন্সাররা কি করেছিল সেটা যদি একটু চিন্তা করেন, তাহলে বুঝে যাবেন যে আমরা যারা এখন বাইরে থেকে বলছি বা ইয়ে করছি, তারা কিন্তু আপনাদেরকেই বলছি। হয়তো অনেক সময় দু একটা কথা রাগে খুব বশত বলি, সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে শুধু যদি মনে করেন যে না, এই ভাইয়েরা জাস্ট প্রচার করছে। এক যমুনা টিভি যদি আমাদের তখন ডুবাই দিতারে, তাহলে এখন আমরা কি 50টা ইউটিউব চ্যানেল যারা আছি, তারা কি আমাদের এই ভয়েস বা আপনাদের এই ইয়েগুলো, এগুলো কি সারা বাংলাদেশে দিতে পারতেছে না? দিতে পারি। আমাদের ভয়েস গুলো কেটে কেটে অনেকে ছেড়ে দিচ্ছে না, ছেড়ে দিচ্ছে, হোক, অসুবিধা কি, এটা ভালো কাজ। সুতরাং লকডাউনটা ওই যে বললাম, লকডাউন এভাবেই লকডাউন হয়তো সফল হইতে পারে, যদি যেভাবে বললাম আমি এইভাবে করে আমরা সফল করতে পারি। আর যদি আমাদের নেতৃবৃন্দ যদি বলে যে না, সবাই ঢাকা শহরে ঢুকেন, ঢাকার শহরে আসেন, তাহলে সেটা হচ্ছে যে অন্য বিষয়। সেটা নিয়ে হয়তো আপনার 10-11 তারিখে বলা যাবে যে কিভাবে কি করতে চাচ্ছে। তো আপাতত এতটুকুই। ধন্যবাদ। জয় বাংলা। আলী রিয়াজকে আমরা কেউ চিনতাম না, নতুন জেনারেশন তো আরোই চিনত না, এবং এবার চিনলো যে এরকম পড়াশোনা জানা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডাকসাইটে পদে থাকা, এবং কেউ কেউ বলেন বিশেষ একটা দেশের গোয়েন্দা সংস্থার সাথে বা বিশেষ একটা দেশের লোক হিসাবে সমাদৃত সেই আলী রিয়াজ নামে একজন আছে। মানে তিনি শুধু নিতেই পারেন, নিতেই পারেন, নিতেই পারেন, এবং নেওয়াই মনে হয় তার অভ্যাস। দেশ থেকে তো নিয়েছেন, জন্মের পর আলো বাতাস
তাছাড়াও তো এই দেশের সবকিছুই নিয়ে তো আমেরিকায় গিয়েছেন। আমেরিকায় যাওয়ার পরে আবার মনে হলো যে নেওয়া তো শেষ হয় নাই, আবার একটু ঘুরে যাই না। ইউনূস সাহেব নোবেল জয়ী আছেন, তার মাথায় চেপে যদি নেওয়া যায়। আলী রিয়াজ আমেরিকা চলে গেছেন কি না গেছেন এ নিয়ে আমার বিশেষ কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা নেই কি কারণে জানেন? কারণ হলো তার সম্পর্কে এই যে একটা লোক প্রায় 1 বছর বাংলাদেশে, আমি নর্তন কুর্দন বলবো শব্দটাকে, তিনি বাংলাদেশের সংবিধান নিয়ে যে নর্তন কুর্দনটা করলেন, এই নর্তন কুর্দনের ফলে কি হয়েছে জানেন? ধরেন ডক্টর কামাল হোসেন বাংলাদেশে যাই করেন না করেন, তার রাজনৈতিক জীবনে বাংলাদেশের মানুষের জন্য যতটুকু করেছেন বা শেষ জীবনে এসে তিনি যা ভূমিকা রেখেছেন সেগুলো নিয়ে কথাবার্তা থাকলেও বাংলাদেশের সংবিধানের লেখক ডক্টর কামাল, মানে ভোটের হিসাবে এই লোকটাকে যাই চেনেন, মানুষের তার পরিমাপটা, তার শত্রু মিত্র যার কাছে 18তে তিনি প্রমাণ দিয়ে দিয়েছেন যে খালেদা জিয়ার দলেরও প্রধান লোক হিসাবে উনি আবির্ভূত হতে পারেন বেগম খালেদা জিয়া বেঁচে থাকা অবস্থায়। সেই যে একটা মর্যাদা, একটা গার্ডসের ব্যাপার, সেইটা আলী রিয়াজের ক্ষেত্রে একেবারে ঠুনকো থেকে ঠুনকোতর হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আলী রিয়াজ শব্দটা বা এই নামটা শুনলে পরে ইমপ্রেশনটা কি হয় এটা নিয়ে আপনারা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করেন তো, যে ডক্টর কামালও বাংলাদেশের সংবিধানের লেখক, আর আলী রিয়াজের হাত দিয়েও বাংলাদেশের একটা নতুন সংবিধানের একটা কেচ্ছা কাহিনী যা ঘটে গেছে। আমরা এর আগেই প্রশ্ন তুলেছি, রাষ্ট্রের কতগুলো টাকা আলী রিয়াজ তিনি নষ্ট করেছেন, তিনি নিজে কত টাকা বেতন দিয়েছেন। এবার একজন মুখ খুলেছেন, কেউ না কেউ তো মুখ খুলতো। আলী রিয়াজ আমেরিকা চলেই গেছেন, পালিয়েই গেছেন, এইটা নিয়ে আমরা বিতর্কে না যাই। বিভিন্ন সময় বিভিন্ন তথ্য পাওয়া যায়, কেউ কেউ তার প্লেনে চড়ার ছবি দিয়ে বলেছেন না এই তো চলে যাচ্ছেন আলী রিয়াজ, কেউ কেউ বলছেন না রে ভাই এখনো যায় নাই, চুপ করে থাকেন, কেউ কেউ আবার একটু আগবাড়িও বলে, যদিও এটার কোনো তথ্যসূত্র পাওয়া যায় না যে আমেরিকায় গিয়ে তিনি কিছু ফলস সিচুয়েশনে পড়েছেন। তবে এই শেষ দিন যেদিন ছিল 31 অক্টোবর তার ওই ঐকমত্য কমিশনের, সেই দিন আমরা শুনেছিলাম যে তার বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কোনো একটা বিষয় রয়ে গেছে। যাক, কথাটা এরকম যখন উঠছে তখন তো একটু ভাববার বিষয়, এবং কিছু যখন ঘটে তার কিছু না ঘটে। 9 মাসে 83 কোটি টাকা খরচ করে আলী রিয়াজ পালালেন কেন? বলা হচ্ছে 9 মাসে 83 কোটি টাকা খরচ করে আলী রিয়াজ পালালেন কেন বলে প্রশ্ন করেছেন সাবেক ছাত্রনেতা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর। তিনি বলেন, আসিফ নজরুল বলেছেন রাজনৈতিক দলগুলো আপনারা বসে সিদ্ধান্ত নিয়ে 1 সপ্তাহের মধ্যে আসেন, মাঠও নাই পুরোহিতও নাই। এতদিন মাঠ ছিল, পুরোহিত ছিল আলী রিয়াজ ডক্টর ইউনূসের পক্ষে। সম্প্রতি এক টেলিভিশন টক শোতে মিস্টার মোশাররফ এই কথাগুলো তুলে ধরেছেন, এবং নিশ্চয়ই এটা আলোড়ন তুলেছে, অনেক জায়গায় এটা ভাইরাল হয়েছে এই কথাগুলো। মোশাররফ আহমেদ বলেন, 83 কোটি টাকা খরচ করে এখন বলেন রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে, তাহলে শুরুতেই বলতেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিয়ে তারপরে আপনারা আসেন, একটা মতামত আমাদেরকে দেন, 5-10টা বিষয়ে মতামত দেন। রাজনৈতিক দলগুলো বসে 2 মাস না 15 দিন বা 1 মাসের মধ্যে বলতেন যে ইয়েস এখন নির্বাচন করেন। ওসব বলছেন যে আপনি 9 মাস পরে বলতেছেন কেন? এর আগে 4 মাস কাটিয়েছেন হজপজ বুকিশ এই সব কাজ কারবার করে, এগুলো অন্য সময় করেন। এই গণ অভ্যুত্থান পরিস্থিতিতে মানুষের ধৈর্য কম থাকে, সহিষ্ণুতা কম থাকে, দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক থাকে, সিকিউরিটি, নিরাপত্তা, প্রতিরক্ষা নাজুক থাকে। এমন সময় 14 মাস কাটিয়েছেন। মোশাররফ আরো বলেন, আমি ডক্টর ইউনূসের বিরুদ্ধে না, ডক্টর ইউনূসের কাছে আমার প্রত্যাশা ছিল, আর উনি প্রসব করেছেন একটা মুশিক, এই মুশিক প্রসব করার কারণে আমি ওনার সমালোচনা করি। সারা দেশের মানুষ এটাই করে। ডক্টর ইউনূসকে মানে এটা বলতে পারেন যে একেবারে সাদা দুধ কিনে বাজার থেকে ঘরে এসে দেখা গেল 1 পাতি লাল কাতরা কিনে নিয়ে এসছেন। তার কাছ থেকে যেই প্রত্যাশা ছিল, প্রত্যাশার পরে উনি আগে প্রথমে নিজের আখের গোছানো, নিজের এইটা মাপ করা সেটা মাপ করা, নতুন নতুন লাইসেন্স নেওয়া, তারপরে তার আশেপাশে যাদেরকে বিছিয়ে দিলেন সব ধান্দা ফান্দা সুযোগ সন্ধানী, তারপরে ছাত্রদেরকে পড়ার টেবিল থেকে নষ্ট করে ফেললেন, রাস্তাঘাট বিশৃঙ্খলা করে ফেললেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড নষ্ট করে ফেললেন, দেশের আইন শৃঙ্খলা নষ্ট করে ফেললেন, রাজনৈতিক দলগুলোর উপরে যে মানুষের একটা যেই অন্তত যে কিছু একটা সামাজিক
সামাজিকতা থাকে বাংলাদেশে রাজনৈতিক নেতাদের মধ্যেও, সেটা নষ্ট করে ফেললেন। এক গাদা লোককে তার প্রশাসন নিয়ে জেলে ভরে দিল, কোনো কিছুই না। কোনো যে একেবারে মেজর পলিটিক্যাল, যে আওয়ামী লীগ দোসর নামে একটা শব্দ বলে, ফেসিবাদ বলে, ফেসিবাদ দোসর, আবার এখন শুরু করেছে কি কালচারাল দোসর, মানে নতুন নতুন শব্দ আবিষ্কারে খুব পটু তারা। এইগুলা করে একেবারে নিট অ্যান্ড ক্লিন পলিটিক্সের বাইরের কিছু মানুষজনকেও তারা জেলখানায় ভরে দিলেন এবং বললেন যে এরা আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের ষড়যন্ত্র, এসব করে একটা এমন ভজকট পাকালেন, ফলে শেষ থেকে সেই লোকের প্রতি কারো কোনো মোহ এখন আর কাজ করে কিনা, এটা একটা লক্ষ টাকার প্রশ্ন। সেই লোকের আস্থাভাজন যারা এখন সব বাংলাদেশে আছেন তারা সবাই বোঝে যে তারা শুধুমাত্র তাদের টার্গেট ৭১ সাল, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সেই ৭২-এর সংবিধান, এইগুলোকে কস্তানোর জন্য তারা কিছু ছেলে পেলে তৈরি করেছে, করে একটা বিতিকিচ্ছিরি কাণ্ড। আর তার জেনারেল হিসেবে দায়িত্ব দিল আলী রিয়াজকে, যাকে কেউ জানে না, চেনে না। এবং বাংলাদেশে প্রচুর জ্ঞানী গুণী বিজ্ঞ আইনজ্ঞরা তারা হতবাক হয়ে গেলেন যে এটা কে এসে কি করছে, কোনো যুক্তি নেই। শেষ তো একটা পুস্তক তৈরি করলো, বললো এটা জুলাই সনদ, ওইটা আর আবার এক পাতা বদলায় তিনি নাকি আমেরিকা চলে গেলেন। এইসব অকল্পনীয় অভাবনীয় চটুরতা, কপটতা একটা সরকারের দায়িত্ব দেওয়ার লোকজনের মধ্যে হতে পারে, এবং সরকারও সেটার মধ্যে অভিযুক্ত হতে পারে। এর আগে বাংলাদেশে এমন দেখা যায়নি। ভালো থাকবেন, সুস্থ